অভ্র রুমে এসে আয়েশাকে শুইয়ে দেয়। মেয়ে দেখি মাল খেয়ে টাল হয়ে গেছে, তার উপর দেখো শাড়ির উপর দিয়ে লুঙ্গি পরে চোখে চশমা লাগিয়ে রান্নাঘরে ডিস্কো ডান্স করছিল। গা থেকেও মদের গন্ধ আসছে, তার উপরে পরিচিত একটা মদের গন্ধ। হ্যাঁ, রোজের পছন্দের ব্র্যান্ড, পছন্দের মদ। ওই নাগিন আয়েশাকে না জানি কয় প্যাক খাইয়েছে। আয়েশা হুঁশে নেই, আবোল তাবোল বকছে। অভ্র তার গা থেকে লুঙ্গি খুলে ফেলে, চোখ থেকে চশমাটা খুলে মাথায় হাত বুলিয়ে দেয়, কপালে চুমু এঁকে লকার খুলল, তাতে নানান রকম বিদেশি হুইস্কি রাখা। তার এসব মদ হুইস্কিতে গলায় জ্বলে। ছোটবেলা থেকেই কেন জানি তেতো ভাব একদমই পছন্দ না অভ্রের। তবে ফরাজ এলাহির বিষয়টা আলাদা। সে একসঙ্গে এমন অনেকগুলো বোতল শেষ করলেও একদমই হুঁশ হারায় না, বরং এসব না গিললে তার কাজে মন বসে না। ফরাজ এলাহি অবৈধ জিনিসের সঙ্গে আত্মার সম্পর্ক, তবে নারীর সঙ্গে বিষয় ভিন্ন। পুরুষ মানুষ যতই খারাপ হোক, সকল খারাপকে ভালোয় পরিণত করতে শুধুমাত্র চরিত্রটা শুদ্ধ থাকা যথেষ্ট। চরিত্র ভালো থাকলে অন্য নারীর দিকে বাজে নজর যাবে না, আর দেখা যাবে সেই নারীর প্রতি ভালোবাসায় তাকে অলৌকিক পথে ধাবিত করবে। দুদিনের জন্য কিশোরগঞ্জের বাইরে যেতে হবে ফারাজ আর রোজের সঙ্গে। পরশু যাবে। আগে সিঙ্গেল মানুষ ছিল বলে এত গায়ে লাগতো না, তবে ইদানিং বউকে ছাড়া শ্বাস নেওয়া কষ্টকর। বউ তো বউ নয়, এ যেন অক্সিজেন, সে বিনা শ্বাস নেওয়ায় দায়। অভ্র মদের বোতল খুললেও কেন জানি রেখে দিল। ভালো লাগছে না। ফ্রেশ হয়ে ঘুমন্ত আয়েশার পাশে শুয়ে পড়ে। আবার একটু পর আয়েশার দিকে ঘুরে গালে একটা চুমু বসিয়ে বউকে বুকে আঁকড়ে চোখ বন্ধ করে। শেষ রাত, যতটুকু ঘুমানো যায়। অভ্র মনে মনে বাঁকা হেসে বলে, একদিন উভয়ের সম্মুখীন হব আসল রূপ নিয়ে, সেই দিনের অপেক্ষায়। ঘরণী। চেঁচামেচির কোলাহলে ঘুম ভাঙে চিত্রার। রাতভর চোখে ঘুম ছিল না এক বিন্দু। ভোরের আগ মুহূর্তে ক্লান্ত দেহটা যখন একটু ঘুমের কাছে আত্মসমর্পণ করেছিল, তখনই চারপাশে হট্টগোল শুরু। বাড়িতে নতুন কাজের মেয়ে রাখা হয়েছে। ওদের মধ্যে কেউ এখানে থাকে, কেউ বা নিজের বাড়িতে। শায়লা নামক মেয়েটা চিত্রার রুমে টোকা দেয়। বেশ কয়েকবার দেওয়ার পর ঘুম ভাঙে চিত্রার। ফারাজ তখনও উপর হয়ে ঘুমিয়ে আছে। বিদেশে থাকলে এতক্ষণ এই ঘুম ভাঙানোর অপরাধে এই মেয়েকে চিরদিনের জন্য ঘুম পাড়াতে ফারাজ একটুও দ্বিধাবোধ করতো না। এখানেও চাইলে করতে পারে, কিন্তু এখানে তার ভালোবাসার মানুষ থাকে। পাপ তো অনেক করা হয়েছে জীবনে, এবার মনে হয় কিছুটা হলেও যদি ভুল শুধরে ভালো থাকার চেষ্টায় লাগা যায়। ফারাজ কোলবালিশের নিচে মুখ গুজে আবারও ঘুমের দুনিয়ায় হারিয়ে যায়। অনিচ্ছা সত্ত্বেও চিত্রা চোখ মেলে, হাই তুলে মাথায় কাপড় দিয়ে দরজা খুলে শায়লাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? শায়লা খানিক উদ্বিগ্ন স্বরে জানায়, একজন এসেছে, আপনারে আর ছোট সাহেবরে খুঁজতেছে। এত সকাল সকাল কে? কইল তো আপনার নাকি মামি হয়। মার্জিয়া মামি এত সকাল সকাল এই বাড়িতে? ভাবতে না ভাবতেই অন্দরমহল থেকে কান্নার শব্দ ভেসে আসে। চিত্রা আতঙ্কিত হয়ে পড়ে। ধক করে বুকটা, হিম হয়ে আসে শরীর। আবার কোনো অনিষ্ট ঘটেনি তো? অন্দরমহলে বসে আছে ফারাজ, পায়ের ওপর পা তুলে, কপালে আঙ্গুল ঠেকিয়ে। মারিয়া বড় বিপদে পড়ে কোনো উপায় না পেয়ে ছুটে এসেছে তার দুয়ারে। কারা যেন কাল রাতে মারিয়াকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল। মাহাদিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। চিত্রা চুপটি করে কেবল ফারাজের পাশে দম বন্ধ করে বসে থাকে। মাথায় কাজ করছে না। প্রথমে জান্নাতও একইভাবে নিখোঁজ হলো, তারপর মাহাদি, এখন মারিয়া। একই বাড়িতে তিনজন মানুষ। কেমন যেন একটা লাগছে চিত্রার। সবে কি তাহলে একই সুতোয় গাঁথা? মার্জিয়াকে আর সোহাগকে আপাতত এই বাড়িতেই ফারাজ থাকার অনুরোধ করে। কিছুদিন যাক, বিষয়টা আগে সে বুঝে উঠুক, তারপর না হয় ওনারা বাড়ি ফিরবেন। তবে ফারাজের সন্দেহ একেবারে জায়গা মতো গিয়ে লেগেছে। কেন জানি মনে হচ্ছে নারী পাচারের একটা হাত আছে এখানে। যদিও এসবে ভুইয়ারা করে, তবে তাদের তো ওই মেয়ে লোক সংগ্রহ করে দেয় রাজন সোহানরা। কিন্তু পরপর একই বাড়িতে মানুষ গায়েব হয়েছে, তাও সতী সাবিত্রী কোনো নারী নয়, দুইজনই বিবাহিত। তার উপর একজন পুরুষও এখানে নিখোঁজ। ঘটনাটা অন্য কিছু মনে হচ্ছে। সোহাগের অবস্থা ভালো না, চোখের নিচে দাগ পড়ে গিয়েছে। আজকাল কিছু খেতে পারে না, সব কেমন যেন গন্ধ গন্ধ লাগে। জন্ডিস হয়েছে কিনা তাও ধরা যাচ্ছে না। সোহাগের কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছিল এই বাড়িতে থাকতে। প্রথমে রাজি হয়নি, পরে চিত্রা নিজে যখন বোঝায় তখন কেমন যেন বাধ্য হয়ে আসে তার ভেতরটা। এ কেমন জীবন!
নিয়তি নির্মম পরিহাস চিত্রাকে আজ কোনো চূড়ান্তে অস্থিরতায় প্রান্তে এনে দাঁড় করিয়েছে। তার অন্তঃস্থলে আষাঢ়ের উন্মত্ত ঝড় বইছে, অথচ বাইরের দৃশ্য এক ফোঁটাও ভেজে নেই। সে কিছু প্রকাশ করতে পারছে না, না অভিমানের রেখা, না ক্ষতের কান্না। মারিয়া সেই দিনই জানতে পেরেছিল সে মা হতে চলেছে। এই মুহূর্তেই কেন এই অলক্ষণে ঘোষণা আসতে হলো? একটু দেরি হলে কি এমন ক্ষতি হতো? ভাগ্য কেন অকৃতজ্ঞভাবেই চিত্রার সমস্ত অস্তিত্ব নিয়ে নিষ্ঠুর খেলা খেলছে? এই হারানোর যন্ত্রণা কি এখনো শেষ হবে না? চিত্রা তো কম হারায়নি, প্রতিনিয়তই অদৃশ্য রক্তকরণে ধুকে ধুকে মরছে সে। খানিক সুখ দিলে খোদা এক আকাশ সমান দুঃখ কেন তাকে দেয়? কোন পাপের শাস্তি এসব? সন্ধ্যাবেলায় চিত্রা নুরিকে নিজের কক্ষে নিয়ে আসে। ছোট্ট নুরি বড় হচ্ছে। ফারাজ বাইরে গিয়েছে, একটু পরে আসবে। এই নুরি ফারাজকে কাছে পেলেই হয়েছে, আর কোল থেকে নামতে চায় না। আর ফারাজটাও না, বাচ্চা দেখলে মাথা নষ্ট হয়ে যায় তার। বাচ্চাদের হাসিতে সে মোহাচ্ছন্ন, অদ্ভুত শিশু প্রেমে আক্রান্ত এক পুরুষ। এমন শিশু স্নেহ পরায়ণ পুরুষের হৃদয় যে নির্মল ও সংবেদনশীল তা বুঝতে চিত্রের বাকি থাকে না। এই অভ্যাসটি চিত্রাকে গভীরভাবে আকর্ষণ করে, আবিষ্ট করে তার অস্তিত্বকে। না জানি নিজের সন্তান হলে এই লোক কি করবে, কত ভাগ্যবান হবে সেই বাচ্চা যে কিনা ফারাজ এলাহির মতন বাবা পাবে। যদিও চিত্রা নিজেও ভাগ্যবান, তা না হলে ফারাজ এলাহির মতন অমন যত্নশীল পুরুষ কি কখনো সে পেত? সৃষ্টিকর্তা কিছু কেড়ে নেয় কিছু দেওয়ার জন্য। নুরির জন্য ক্লে আনা হয়েছে, সে এসবের মানে বোঝে না, কিন্তু বিনষ্ট করতে ভীষণ ভালোবাসে। ইতিমধ্যে বেশিরভাগ ক্লে সে নষ্ট করে ফেলেছে, বাকি রয়েছে একটুখানি গোলাপি রঙের ক্লে। হঠাৎ চিত্রার মনে কেমন এক দুরন্ত ভাবনার উদয় হয়। জগতের সমস্ত দুঃখ যেন হার মানে সেই ভাবনায়। দুষ্ট এক চঞ্চলতায় চেপে ধরে তাকে। সে নিঃশ্বাসে নুরির কাছ থেকে গোলাপি ক্লেটুকু সরিয়ে ফেলে আবার শিশুটির সঙ্গে খুনসুটিতে মেতে ওঠে, ভুলে যায় সবকিছু। উদ্দাম উড়িয়ে দেয় সকল কথাবার্তা। নুরি তো এইসব কিছুই বোঝে না। সে জানেই না কষ্ট কাকে বলে, জানে না যে তার মা আর নেই, হয়তো বোঝেও না, কেননা বয়সটা এখনো ছোট। হৃদয়ের গভীরে গেঁথে যাওয়ার মতন ব্যথার ভার সে বইতে শেখেনি। চিত্রাও যদি পারত নুরির মতন হয়ে যেত, শৈশবের সহজ সরল নিষ্কষ জগতের আশ্রয় নিত, যেখানে দুঃখ ধাক্কা দিলেও ব্যথা হয় না, যন্ত্রণা হৃৎপিণ্ড খা খা করে না, যেখানে হারিয়ে যাওয়া মানেই নয় শোক, আর হাহাকার মানেই নয় অস্তিত্বের ভাঙন। ফারাজ এলাহি রাতে ঢাকা যাবে, গুরুত্বপূর্ণ কাজ আছে। অভ্র আর রোজও সঙ্গে যাবে। চিত্রার মন ভালো না। এই রাতের বেলায় বিবাহিত নারীকে স্বামী ছাড়া ঘুমানো কি যে কষ্টের, সে যদি তার ধান চুরি করা ঘুঘু পাখিটা বুঝতো। ফারাজ গোসল করে ফ্রেশ হয়ে তৈরি হয়। চিত্রা রোজ ফারাজের টাই বেঁধে দেয়। আজ চুপ করে বসে আছে, কোনো কিছু এগিয়েও দিচ্ছে না। ফারাজ চিত্রার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, তুমি চাইলে কিন্তু আমার কাজগুলো করানোর জন্য মেয়ের ডাকতে পারি। তুমি টাই পরাবে নাকি মেয়ের ডাকবো? চিত্রা জলদি উঠে ফারাজের টাইটা বাঁধতে বাঁধতে বলল, ভয় দেখাবেন না এলাহি। চিত্রা ভয় দেখে মানুষ হয়েছে, তাই ভয়কে আর সে ভয় মনে করে না। ফারাজ হেসে বলল, খালি ওই একটু রক্ত দেখলেই কিডনি খুলে হাতে চলে আসে, এর থেকে বেশি আর কিছুই না। ঠিক বললাম না? চিত্রা মুখ ভেঙচি কাটলো, তারপর হুট করে পুনরায় হেসে বলে উঠল, তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে। ফারাজ চোখ গোল করে বলে, সরি, আমি আর লুঙ্গি ফুঙ্গি করতে পারবো না। ওইসব সারপ্রাইজ দিতে আসলে আগেই দূরে যাও। আরে আগে শুনবেন তো, আগে কেন এত অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন? ফারাজ চিত্রার দিকে সরু চোখে তাকায়, মাথা নিচু করে চিত্রার দিকে ঝুঁকে বলে, অ্যাগ্রেসিভের স্পেলিং বলো তো আগে। ফারাজ, আচ্ছা আচ্ছা সরি, তো দেখাও কি সারপ্রাইজ এনেছো। এবার বুঝি শাড়ি পরে চামাক চাল্লো গানে ডান্স দিতে বলবে? চিত্রা ফারাজকে পাত্তা না দিয়ে ড্রয়ার খুলে কি যেন একটা বের করে, তারপর হুট করে হাত সামনে করতে ফারাজ তার হাতের তালুর উপর নড়ে চড়ে প্রতিবিম্বের মতন দেখতে ক্লে দিয়ে বানানো একটা অদ্ভুত প্রজাতির পুতুল দেখতে পায়। ফারাজ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই চিত্রা গর্ব ভরে বলে, দেখুন আমি আপনাকে বানিয়েছি, সুন্দর হয়েছে না? ফারাজ বিস্মিত চোখে চিত্রার দিকে তাকায়, এটা আমি? পিঙ্ক কালারের কুকি ফারাজ। ও আচ্ছা, তুমি না বললে সত্যি জানতাম না। ফারাজ একটা ঢোক গিলে তারপর পুনরায় বলে, ওর নাক নেই কেন? নিঃশ্বাস না নিয়ে বেঁচে আছে কেমন করে? কালো ক্লে আর ছিল না, তাই কুকি ফারাজের পশ্চাৎ দেশ থেকে একটু পিঙ্ক কালার ক্লে নিয়ে নাকের জায়গায় লাগিয়ে দিয়েছি। ভালো করে দেখুন,
নাক আছে। সারপ্রাইজ পছন্দ হয়েছে? হ্যাঁ, এতই পছন্দ হয়েছে যে হারপিকের বোতলে চড়ে খুশির ঠেলায় পৃথিবী ত্যাগ করে সূর্যমামার কাছে গিয়ে তান্দুরি ফারাস ফ্রাই খাওয়ার উপক্রম। নিশুতি রাতে হাইওয়ে পেরিয়ে সামান্য এগোলেই দৃষ্টিগোচর হয় একটি পুরনো ব্রিজ, যার গভীর ছায়ায় বিস্তৃত করে নিচের বিস্তীর্ণ বিলে। এই ঋতুতে বিলের উপচে পড়া জলের পূর্ণ জলরাশির বুকে দোল খাওয়া বুনো সোনালী ধানের পাজা, বিল ঘেঁষা পাথরের ধারে ছড়ানো কয়েকটি চায়ের টঙের দোকান। প্রতিটি দোকানে ঝুলছে ঝিম ধরা সোডিয়াম বাতি। সেই আলোতে চারপাশের গাঢ় অন্ধকারকে এক ধরনের মোহময় আভা ছড়িয়ে পড়েছে। একটানা নিঃশব্দতা ছেদ করে মাঝে মাঝে ভেসে আসছে টিনের কাপ ঘষাঘষি ক্ষীণ শব্দ। দোকানের কাঠের বেঞ্চের উপর ঘুমিয়ে আছে নেড়ি শীর্ণ কুকুরেরা, তাদের কঙ্কালসার দেহ জোড়ানো নির্ভর ঘুমের পরত। এক কোণে এক মাদি কুকুর তার সদ্য জন্মানো বাচ্চাদের নিবিড় করে জড়িয়ে রেখেছে। মাতৃত্বের আদিম তীব্রতায় তীব্র অন্ধকারের মধ্যেও তা এক উজ্জ্বল দৃশ্য। এই নিস্তব্ধ প্রকৃতি বহন করে দৈব বোধ। একদিকে এক অঞ্চল শান্ত, অন্যদিকে এক অমোঘ অস্বস্তি। এই নিস্তব্ধ রাতের আবরণে ঢাকা পড়ে আছে কোন অব্যক্ত দৃঢ়তা, কোন এক অন্তর্নীল অস্থিরতা। রাতে সমস্ত অভিষিকা সকল আত্মরক্ষা উপেক্ষা করে প্রাণপণে ছুটছে চিত্রা। কলাপাতা রঙের নরম শাড়ির আঁচল মাটিতে লুটিয়ে ঘষতে ঘষতে পেছনে পড়েছে, যেন সেই আঁচলেও চিত্রার সঙ্গে প্রাণপণে পালাতে যাচ্ছে। কপাল বেয়ে নামছে উষ্ণ ঘামের সরু ধার। সেই ঘাম গড়িয়ে মিশছে চিবুকের কাছে, যে সেখানে কাঁপন এক মুহূর্তের জন্য থেমে নেই। হৃৎপিণ্ডের গতি এতটাই দ্রুত যে মনে হচ্ছে পরের ধাপেই থেমে যাবে সবকিছু। পেছনে ছুটে আসছে ধামমান চারজন পুরুষ। চিত্রা নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে, তার দেহ হাঁপিয়ে উঠেছে, কিন্তু তার মন, সে এখনো খুঁজছে একমাত্র ফারাজকে। সে কোথায়? কেন সে আসছে না? কেন তার ভয়াবহ রাতের মধ্যে চিত্রার পাশে সে নেই? চিন্তায় অতল গহ্বরে যখন ডুবে যাচ্ছে চিত্রা, তখনই ঘোর বিপর্যয়। শাড়ির আঁচলে পা জড়িয়ে হঠাৎ হ্যাচকা টানে মুখ থুবড়ে পড়ে যায় সে। পিচঢালা কংক্রিটের পাথর মুহূর্তেই রক্তে রঞ্জিত হয় চিত্রার হাঁটু, কোনোয় আর তালুর ছাল। ক্ষতের ভেতর থেকে ফুটে ওঠা রক্ত তার ভয়কেও রক্তাক্ত করে তোলে। উঠে দাঁড়ানোর চেষ্টা করে চিত্রা, ভয় তার চেতনার গলা চেপে ধরেছে। সে পেছনে তাকায়, তারা আসছে। পাষাণ পায়ে নির্মম অভিপ্রায়ে দিক বেদিক অন্ধকার করে এগিয়ে আসছে তার মৃত্যুর দূতেরা। চিত্রা উঠে দাঁড়ানোর চেষ্টা করতে অন্ধকার ফুঁড়ে কেউ একজন ঠিক তার সামনে এসে দাঁড়ায়। চিত্রা এলোমেলো চুলের মুঠি এক ঝটকায় টেনে তাকে দাঁড় করিয়ে দেয়। অপরিচিত সেই ছায়ামূর্তি, শরীরে কোনো ভারসাম্য নেই, তবুও এক অদৃশ্য শক্তি তাকে শূন্য থেকে তুলে আনে। সে এখনো অন্ধকার থেকে সেই মুখটি দেখার চেষ্টা করছে। কার মুখ? চেনা কেউ নাকি অন্য কেউ? প্রশ্নগুলোর জবাব আসার আগ মুহূর্তে গর্জে ওঠে ট্রিগার। এক ভয়াবহ হৃস্পন্দন থামিয়ে দেওয়ার ধাতব শব্দ। প্রথম গুলির সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে চারপাশ, দ্বিতীয় গুলি কম্পনে স্থবির হয়ে যায় সমগ্র জগৎ। চিত্রার করটির এক প্রান্ত ভেদ করে বুলেট ছুটে যায় অজানা দিকে, আর অন্য প্রান্ত থেকে বিস্ফোরিত হয়ে ঝরে পড়ে উষ্ণ রক্তধারা। জলের ঢেউয়ের মতন কপাল ভেদ করে গড়িয়ে পড়ে নিচে। মুহূর্তের মধ্যেই চিত্রার পৃথিবী নিঃশেষ হয়ে যায়। সব রং, সব শব্দ, সব ভয় এক ঘন নিদ্র ধূসরাতয় ডুবে যায়। চুলের মুঠি থেকে হাতটি যখন সরে আসে, তখনই শরীরটাও নিথর হয়ে পড়ে যায় মাটিতে। করতিয়ার এক অংশ ছিটকে এসে পড়েছে সম্ভবত সেই অন্ধকার ঘেরা মানুষটির গায়ে, যিনি গুলি চালিয়েছিলেন। তার মুখাবয়বে রক্তের বিন্দু জমে থেকেও কোনো অনুশোচনা রেখা তৈরি করেনি। চিত্রা লুটিয়ে পড়ে, তবে শেষবারের মতন সে তাকাতে চেয়েছিল বুকের সরু গলিতে ভেজে থাকা গলে যাওয়া প্রশ্নগুলোর উগড়ে ফেলার জন্য। চিত্রার চোখ বন্ধ হয়ে এলো। চোখের সম্মুখে সবটা ঘোলাটে হতেই আচমকা ঘুম ভেঙে ধরপড়িয়ে উঠে বসলো চিত্রা। ভয়ে হঠাৎ করে হাহাকার করে কেঁদে ওঠে চিত্রা। অস্থির হাত পাশে হাতড়ে দেখে ফারাজ নেই। বুকের ভেতর থেকে উঠে আসে শীতল আতঙ্ক, সারা শরীর কাঁপছে কম্পনে। এ কেমন দুঃস্বপ্ন? এতটা বিভীষিকাময় স্বপ্ন কি সম্ভব? দম বন্ধ করা ঘরে বসে ঢকঢক করে পানি পান করে সে। জল কিছুটা ভার হালকা করেছে।
দীর্ঘ এক নিঃশ্বাস নিয়ে নিজেকে স্থির করার বৃথা চেষ্টা করে চিত্রা। মন ছটফট করছে ফারাজকে কল করতে, কিন্তু আঙ্গুল থেমে থাকে স্ক্রিনের উপরে। করবে কি করবে না এই দ্বিধায় দোলাচনা ঘড়ির কাঁটা এগিয়ে যায়। চোখে আর ঘুম নেই, ঘুমের আড়ালে থেকে গেছে দুঃস্বপ্নের বিষাক্ত পদচারণ। চিত্রা ধীরে উঠে বারান্দায় আসে, রকিং চেয়ারে গা এলিয়ে দেয়। চারপাশে নিস্তব্ধ এক রাত, তবুও সেই নীরবতার বুক চিরে আসে অস্পষ্ট একটি শব্দ কর্ণকুহরে। কেউ মাটি খুঁড়ছে। অনভিপ্রেত সেই শব্দ তাকে সজাগ করে তোলে। সতর্ক দৃষ্টিতে নিচে তাকায় সে। পুকুরের পশ্চিম পারে আবছায়া আলোয় দেখা যায় তিনজন লোককে। একজন টর্চ ধরে দাঁড়িয়ে আছে, আর একজন নিরবচ্ছিন্ন হাতে মাটি খুঁড়ছে। হঠাৎ টর্চধারী ব্যক্তি আলো নাড়িয়ে দেয়, তবে তাতেই দ্বিতীয় ব্যক্তি সম্পূর্ণভাবে আলোকিত হয়ে ওঠে। সেই মুখ দেখে হঠাৎই বুকের রক্ত জমাট বাঁধে চিত্রার। এক মুহূর্তের জন্য দৃষ্টি থমকে যায়, নিঃশ্বাস আটকে আসে, কারণ সে ব্যক্তি আর কেউ নয়, স্বয়ং জুনায়েদ এলাহি। পরম শান্ত কণ্ঠে সে বলে ওঠে, সুলেমান ভাই, আপনি ভালো কইরা টর্চ ধরেন, আমি এগুলোরে মাটির নিচে ভরি, ব্যাস, আর কোনো কথা না, শুধু কাজ। গম্ভীর নির্দেশনামূলক কণ্ঠে কথাটি বলে দুইজন পুরুষ মিলে বস্তাটি সদ্য খুঁড়ে তোলা মাটির গহ্বরে কষে মাটি চাপা দিল। তারপর তারা একে অপরের দিকে ঝুঁকে কিছু ফিসফিস করে বলল বটে, তবে সে কণ্ঠস্বর চিত্রার শ্রবণে পৌঁছায়নি। চলার আগে তারা ঘুরে ফিরে আশপাশটুকু সতর্ক চোখে পর্যবেক্ষণ করলো। তারপর তারা দ্রুত পায়ে মিলিয়ে গেল অন্ধকারে অতলে, যেন কেউ কোনোদিনও সেখানে আসেনি। চিত্রার মস্তিষ্ক তখন আর কাজ করছে না, সমস্ত চিন্তাবোধ এক বিভ্রান্তির ধোঁয়ায় ঢাকা পড়ে আছে। হাজারো প্রশ্ন ভিড় জমে ওঠে মনে। এত রাতে ওনারা কি চাপা দিলেন? আর সেই বস্তার ভিতরে কি ছিল? কি এমন থাকতে পারে সেখানে? আর সেই ব্যক্তি যে নিরলসভাবে মাটি খুঁড়ছিলেন, সে কে? কেন তার মুখ একেবারেও আলোর রেখায় ধরা পড়ল না? বাকি দুইজনকে চিত্রা চিনেছে, একজন সুলাইমান এলাহি, অন্যজন জুনায়েদ এলাহি। চিত্রার বুকের মধ্যে ফারাজের কথা গুমড়ে ওঠে। সবটা তাকে বলা উচিত হবে কিনা, তা নাকি চুপ করে যাওয়াই শ্রেয়। যদি রাগ করে, যদি সন্দেহ করে, কিন্তু আবার সে কথাও মাথায় আসে, না জেনে না বুঝে কি ভাবা উচিত নয়। তবুও কেন যেন মনে হচ্ছে এই বাড়ির কিছু তো একটা আছেই। চিত্রা তার গন্ধ পাচ্ছে, কিন্তু খুঁজে পাচ্ছে না উৎস। চিত্রার মাথায় কিছু ঢুকছে না। বারান্দার রেলিং আঁকড়ে ধরেই থাকা চিত্রা তখন বোঝার চেষ্টা করছে সে কি কোনো ঘুমের মধ্যে আছে, নাকি সত্যি কোনো দুঃস্বপ্ন তাকে টেনে নিয়ে গেছে বাস্তবের ভয়ঙ্কর প্রান্তে। একটি প্রশ্নই রক্তমাখা ছুরির মতন বিদ্ধ করছে তাকে। কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বের হয়ে আসবে না তো? পুরান ঢাকায় এক অভিজাত প্রান্তে রাত্রির বুকে আয়োজিত হয়েছে বিশাল ও জাঁকজমক অনুষ্ঠান। আলোক ঝলকে, ব্যান্ডের উদ্দাম বাজনায় আর আপ্যায়নের রাজকীয়তায় আড়ম্বরের মুখরিত চারদিক। তবে এই বাহ্যিক জৌলুসের আড়ালে জড়িয়ে আছে গোপন অভিসন্ধান। সেখানে অতিথি হিসেবে আগমন করেছেন ফারাজ এলাহি। ফারাজ এলাহি এখানে এসেছেন নিছক সৌজন্য রক্ষার্থে নয়, বরং তার আগমনের অন্তরালে রয়েছে আরো কিছু, এমন কিছু যা এই মধ্যরাত্রে ঢাকাকে ঢেকে রেখেছে কুয়াশাচ্ছন্ন এক সখ্যাত আবরণে। এই আয়োজনকে সস্তা বলাটা অবিচার হবে বটে, তবে ফারাজের মতন ব্যক্তি যে অপরাধ বিশ্বে এক অলিখিত কিংবদন্তি, তার তুলনায় এই আয়োজন নিছকই ফিকে। সে এর চেয়েও রক্তগন্ধময় আরো ভয়ঙ্কর মঞ্চে বিচরণ করে প্রতিনিয়ত। তার উপস্থিতিতে ভালোই আলোড়ন পড়েছে বড় বড় ডিলার, অস্ত্র ব্যবসায়ী, মানব পাচারের মাস্টারমাইন্ড, এমনকি রাজনৈতিক ছায়ায় লুকিয়ে থাকা কুশল বেড়ারা পর্যন্ত ফারাজ এলাহির নজরে পড়ার আশায় হুমড়ি খেয়ে পড়েছে। তবুও কেউ তার নাগালে পৌঁছাতে পারছে না, কারণ এখানে ভিআইপিদের জন্য গড়ে তোলা হয়েছে এক অলৌক্য প্রোটোকল দেওয়াল, বুলেট প্রুফ গ্লাসে ঘেরা লাউঞ্জ, রুদ্ধ গেট, বহু সংখ্যক দেহরক্ষী এবং সর্বোচ্চ শ্রেণীর নিরাপত্তা। ফারাজ এলাহি চারপাশে যেন কোনো দুর্গ, সেখানে প্রবেশের অধিকার কেবলমাত্র নির্বাচিতদের। তাকে দেখতে হলে অন্তত 10 থেকে 15 স্তর পেরিয়ে আসতে হবে। সবকিছু অতিক্রম করেও কজনই বা পারে ফারাজের সামনাসামনি দাঁড়াতে। এমনকি কেউ কেউ বলে এক ঝলক দেখা পাওয়ার সৌভাগ্য আজ পর্যন্ত কেবল কল্পনার মাধ্যমে সীমাবদ্ধ। এই যে ঢাকার কুখ্যাত ভূঁইয়া পরিবার, যাদের নামে রক্তপাতের ইতিহাস, আজ তারা এইখানে উপস্থিত, অথচ তাদের মুখে কারোর চেনা নয়।
তাদের মতোই অস্পষ্ট ছায়া হয়ে ঘুরে বেড়ায় অন্য সব ভিআইপিরা। এই ভিআইপিদের মধ্যে ফারাজ এলাহিও একজন, যাকে বাইরে থেকে মানুষ একভাবে আর ভেতরে থেকে মানুষ চিনে অন্যভাবে। তবে ফারাজ এসবের অন্তস্থ সম্মিলন, গোপন আতাত আর অপরাধী আভিজাত্যের প্রতি নিতান্ত উদাসীন। তার চোখে এই আয়োজন শুধুই একটি দৃশ্যপট, কোনো কেন্দ্রবিন্দু নয়। তার ডান পাশে দাঁড়িয়ে রয়েছে অভ্র, কালো স্যুট প্যান্টে দেহ ঢেকে রাখা দায়িত্বশীল চোখের মানুষ। চোখে কালো সানগ্লাস, পকেটে হাত গুজে আছে। ফারাজ ঘড়ির দিকে দৃষ্টিক্ষেপণ ছুড়ে দিয়ে গম্ভীর স্বরে অভ্রকে জিজ্ঞাসা করে, গ্যাংস্টার অ্যাপোলো কখন পৌঁছাবে? এখনই তো পৌঁছানোর কথা, আমি খোঁজ নিচ্ছি। অভ্র শান্ত কণ্ঠে বলল। ফারাজ এলাহি চোখ নামালো ঘড়ির ডায়ালের দিকে। ধৈর্যের প্রাচীর ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। আমি জার্মানে গেলেই তো ওর সঙ্গে ডিল ফাইনাল করতে পারতাম, এখানে যে কেন আসতে হলো? সে অপেক্ষায় করতে পারছিল না, সম্ভবত সেই কারণেই। অভ্র জবাব দেয় সংক্ষিপ্ত স্বরে, $1 বিলিয়ন হিসাব যেহেতু, তাই সব হাই কোয়ালিটির মালই কিন্তু তাদের কাছে যাবে। চুক্তির সঙ্গে কি হাফ পেমেন্ট নিয়ে নেব? নো, পুরোটা। ডিল চূড়ান্ত হয়েছে সবে, তবে অ্যাপোলো ফারাজকে অনেক বেশি পছন্দ করে। ফারাজকে বিনোদন দেওয়ার জন্য মিশর থেকে নারী আনা হয়েছে, সবকিছু সাজিয়ে দেওয়া হয়েছে। নারীরা নিতে মত্ত। ফারাজের মাথা ধরছে এসব দেখে। তার এসবে আগ্রহ নেই, সময় হয়ে এসেছে। এখানে সে ভিন্ন আরেকটি কাজ করতে এসেছে, তাকে এখন গিয়ে সেটাই সারতে হবে। অ্যাপোলো ফারাজের জন্য বিশেষ একটা উপহার এনেছে। আজকাল উপহারের নাম শুনলে চিত্রার উদ্ভট সব সারপ্রাইজের কথা মাথায় আসে। অ্যাপোলো একটু জলদি, আমার যেতে হবে, ফারাজ বলল। অ্যাপোলো মিশর থেকে সেই উপহার ফারাজের সামনে উপস্থাপন করতে ফারাজের মাথা গরম হয়, তবে সে শান্ত থাকার চেষ্টা করে। উপহার হিসেবে ফারাজকে সে মিশরের সবচেয়ে সুন্দর একটি নারীকে উপহার হিসেবে দিয়েছে। মেয়েটি ফারাজের কাছে আসতেই ফারাজ বলে উঠল, সরি, এই উপহার আমি তোমাকে রিটার্ন উপহার হিসেবে দিলাম অ্যাপোলো, কারণ আমার ঘরে বউ আছে। অ্যাপোলো অবাক, এই প্রথম কেউ তার দেওয়া উপহার ফিরিয়ে তাকে নিচু করলো। বিষয়টা একেবারেই পছন্দ হয়নি অ্যাপোলোর, তবুও সে মুখে হাসি রেখে ফারাজকে বলল, সামান্য বউয়ের সঙ্গে সুন্দরী মিশরী দেবীর তুলনা? ফারাজ এলাহি হাসল, বলল, আমার স্ত্রী চিত্রাঙ্গনা এমনই সুন্দর যে সুন্দর শব্দটাও তাকে হিংসা করবে, তাই সেখানে তুলনা শব্দটা তার সঙ্গে যায় না, বড্ড বেমানান লাগে। খুশি হব যদি তোমার নারী কাঁচানো মিশরীয় দেবী মিশরেই চলে যায়, কারণ দেবী দেশ ছাড়া হলে ওই দেশের ভক্তকুলকে সে সেবাদান করবে কেমন করে? এলিজাবেথ অবাক হয়, কারণ পুরো দুনিয়া যেখানে একবার তাকে দেখার জন্য মরিয়া, সেখানে এই ফারাজ এলাহি তার দিকে ফিরেও তাকাচ্ছে না। এত অপমান! কিন্তু সে হার ছাড়ার পাত্রী নয়। মেয়েটা ফারাজের দিকে এগিয়ে আসতে তার ঘাড়ে মৃদু স্পর্শ করে বলল, আমি তো তোমার বউয়ের থেকেও সুন্দর, ওকে ছেড়ে আমার কাছে চলে আসো না। ফারাজ শান্তভাবে ঘাড় থেকে মেয়েটির হাত সরিয়ে নিল। পকেট থেকে রুমাল বের করে ঘাড় মুছতে মুছতে গম্ভীর কণ্ঠে বলল, আমি ফারাজ এলাহি। সমুদ্র দেখেই আন্দাজ করতে পারি তাতে কত শত জাহাজ বিচরণ করেছে। সমুদ্র যত বড়, গভীরতা তত বেশি। লাখো জাহাজ চলা সমুদ্রের প্রতি ফারাজ এলাহি নট ইন্টারেস্ট। বলে ফারাজ পকেট থেকে লাইটার বের করে আগুন ধরিয়ে দিল রুমালটায়। আগুনে জল করতে থাকা রুমালটি মেয়েটির মুখের সামনে ধরে আচমকা মাটিতে ফেলে দিয়ে পা পিষে উল্টো দিকে হাঁটা ধরল। যাওয়ার পেছন না ফিরে হাত নাড়িয়ে বলে উঠল, গুড বাই ফর এভার। যাওয়ার আগে সে অ্যাপোলোর সঙ্গে করা ডিলও ক্যান্সেল করে দেয়। যে ফারাজ এলাহি সহধর্মিণীর সঙ্গে নোংরা নারীতে তুলনা দেয়, তাকে ফারাজ পায়ের নিচে স্থান দিতেও ঘৃণা বোধ করে। হোক সে জার্মানের সবচেয়ে বড় গ্যাংস্টার, তাতে এলাহির কিচ্ছু যায় আসে না, কারণ ফারাজ এলাহির দুনিয়ার কেন্দ্রবিন্দু হচ্ছে চিত্রাঙ্গনা। আর কেউ যদি সেই কেন্দ্রের দিকে হাত বাড়ায়, তবে ফারাজ তাকে এই দুনিয়া থেকে মুছে ফেলতে একটুও দ্বিধা করবে না। রোজের মুখ ভার, হৃদয়ের অনুভূতিকে যেন খেলনার মতন উলটপালট করছে তার বস। একটি নারীর জন্য কি কেউ $1 বিলিয়ন চুক্তি বাতিল করে দিতে পারে? অ্যাপোলো যে কেবল পুরনো ক্লায়েন্ট নয়, বরং এক অন্ধকার জগতের অঙ্গের আরেকটি স্বপ্নের সিঁড়ি। তার সঙ্গে করা ডিল মুখ থুবড়ে পড়েছে। ফারাজ যেন ইচ্ছে মতো ছুরি চালিয়ে শত্রুদের তালিকা নতুন নাম জুড়ে নিল।
রোজের মস্তিষ্ক ঠিকমতো কাজ করছে না। যতক্ষণ না সেই নারী ফারাজের জীবন থেকে একেবারে মুছে যাচ্ছে ততক্ষণ সে তার আসল বসকে কিছুতেই ফিরিয়ে আনতে পারবে না। রোজ জানে এই মানুষটা কখনো প্রেমগাথার নায়ক হতে পারে না। সে জন্মেছে ছিনিয়ে নেওয়ার জন্য, অথচ এখন ভালোবাসা নামক তুচ্ছ এক অনুভূতিতে মোহে পড়ে সে নিজের জাত চরিত্রই ভুলে বসেছে। এই নেশা, এই পথ কোনো খেলা নয় যে ইচ্ছে মতো শুরু করে সমাপ্তি টানলাম। মুখে বললেই কি সব ছেড়ে দেওয়া যায়? অভ্র এখনো বিস্ময়ের ঘোরে। ২৬ বছর জীবনে এই প্রথমবার দেখেছে ফারাজ এমন অবিন্যস্ত সিদ্ধান্ত। কালো দুনিয়ার যে শাসক, সে কি আদৌ এমন আবেগতাড়িত হতে পারে? কোনো নারী তাকে এতখানি বশ করতে পারে? তবু অভ্রের বুকে কোথাও যেন হালকা একটা টান পড়ে। কষ্ট না, ঠিক কষ্ট নয়, এক ধরনের অনুচ্চারিত বোঝাপড়া। প্রেমের পরশে তার অন্তর্গত মরিচা পড়া বাগানে ইদানিং অদ্ভুতভাবে কড়ি ফুটছে। সেই ফুলের এখনো ঠিকভাবে ফোটেনি, কিন্তু তারা জানান দিচ্ছে জীবনটা আর একা নয়। এখন প্রতিটি সিদ্ধান্তে জড়িয়ে আছে আরেক নারীর নিঃশ্বাস, আরেক হৃদয়ের স্পন্দন। ফারাজ নির্বিকার ভাবে গাড়ি থেকে নামে। রোজ আর অভ্রের দিকে চোখ ছুড়ে দেয়, জিজ্ঞাসা করে, সব ব্যবস্থা করা হয়ে গেছে তো? জি, আমি ভেতরে যাব, বাইরেটা সামলানোর দায়িত্ব তোমাদের। আচ্ছা। ফারাজ গোডাউনের ভেতরে ঢুকে পড়ল। গোডাউনে এ সময় মানুষ নেই বললেই চলে। মাল ডেলিভারি হবে কালকে। সব কাজ শেষ, তাই কিছু মানুষ ছাড়া যে যার কাজে। রোজ গোডাউনের পেছনের দিক থেকে কেরোসিন ঢালা শুরু করে। পেছন থেকে এসে একেবারে সামনের দিকে পর্যন্ত চলে যাবে। অন্য পাশে অভ্র কাজ করে। হুট করে পেছন থেকে কেউ একজন রোজের মুখ চেপে ধরে। রোজ চাইতেই ঘনবর্ণ এক কুৎসিত দর্শন লোককে দেখতে পায়। সে বলে ওঠে, এই সুন্দরী মাইয়া এত রাইতে এখানে? বাঘের আস্তানায় হরিণ ভালোই তো। লোকটা রোজের বুকে বাজেভাবে স্পর্শ করার আগেই রোজ হাতের মুঠোতে রাখা ছোট্ট চাকুটি একেবারে লোকটির গলার মধ্যে থাকা রগের ভেতর ঢুকিয়ে মুহূর্তে টেনে হিঁচড়ে রগ ছিঁড়ে বের করে আনে। লোকটা মুহূর্তে ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। ব্যথায় নিজের গলা নিজেই চেপে ধরে। রোজের সেই জবাই করা পশুর ন্যায় ছটফট করতে থাকা লোকটাকে দেখে হাসি পায়। সে বলে, সুন্দর বললে, অথচ সৌন্দর্যের রহস্য না শুনে চলে যাচ্ছ? যাওয়ার আগে একটা সিক্রেট শুনে যাও। রোজ হিসিয়ে ওঠে, হেসে বলে, মানুষ খুনের পর ওদের উষ্ণ রক্ত আমি জলের সঙ্গে মিশিয়ে স্নান করি। সেই স্নানেই তো আমার সৌন্দর্যের রহস্য। তবে দুর্ভাগ্য, আজ তোমার রক্ত আর আমার স্নান হবে না। অভ্র সামনের বেশ কিছু লাশ পড়ে আছে। হ্যাঁ, ওদের সেই ওপরে পাঠিয়েছে। ঠান্ডা মাথায় কোনো রকম দয়ামায়া ছাড়াই। মানুষকে মৃত্যুর ঘরে পাঠানো এখন তার কাছে একটা দৈনিক প্রক্রিয়া। অভ্র সেই দিনই কথা মনে পড়ে যায়। সেদিন রাতে আয়েশাকে সে দুটো ছেলে রাস্তায় বিরক্ত করার চেষ্টা করেছিল। কুৎসিত অভিপ্রায়। সেই রাতে অভ্র তাদের শরীরের স্পর্শেন্দ্রিয়, তাদের পুরুষালী অহংকার গড়িয়ে দিয়েছিল অ্যাসিড ঢেলে। কিন্তু এতটুকু কি যথেষ্ট ছিল? এত সহজে মৃত্যু কি প্রাপ্ত ছিল তাদের? না, তা তো নয়। তারপর যা হয়েছিল তা ছিল সীমা ছাড়িয়ে যাওয়ার ন্যায় বিচারের এক উন্মাদ রূপ। সেই আধমরা দেহগুলোকে ফুটন্ত জলে সিদ্ধ করে সে ছড়িয়ে দিয়েছিল রাস্তার বেওয়ালাদিস কুকুরের সামনে, যারা একরাশ ক্ষুধা নিয়ে সেই পচা মাংসে দাঁত বসিয়ে সেই দিন রাতে আহার সেরেছিল। অভ্র সেইসব করেছিল কেবল আয়েশার জন্য? আয়েশার জন্য নয়, সে করেছিল পুরুষ হিসেবে, একজন দায়ভারগ্রস্ত পুরুষত্বের দায়ে, যার পথে মেয়েদের দেখলেই পশুত্ব নেমে পড়ে। তাদের মৃত্যুর পথ রক্তমাখা হওয়াই তো বিধান। নিজেকে দমন করা সে কাপুরুষদের জন্য অনুসূচিত, কারণ পাপ করে যে আর পাপকে মেনে নেয়, এই দুইজনই সমান অপরাধী। ভাবনার জট কেটে ওঠার আগেই তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে ফারাজের নাম। তার মানে ভেতরের কাজ ভাই সেরে ফেলেছে। এবার একটু ধামাকার পালা। গোডাউনের ভেতরে রক্তের স্তূপ জমে গিয়েছে। ২-৪ জন মানুষ ছিল, সবাই এখন মৃত। কেবল একজন এখনো জীবিত আছে, প্রাণের ভিক্ষা চাইছে। তার তো পালিয়ে যাওয়ার উচিত, কিন্তু পালানোর পথ কোথায়? ফারাজ যে তার 2 পা কেটে ফেলে রেখেছে তারই সামনে, হাঁটার মতন অবস্থা নেই। তবুও সে মিনতি করছে, জীবন ভিক্ষা যাচ্ছে ফারাজের কাছে। ফারাজের সেই দিকে খেয়াল নেই, ফারাজের সেই দিকে ভ্রুক্ষেপ নেই। সে চেয়ারে হেলান দিয়ে বসে মনোযোগ দিয়ে সাবওয়ে সারফারোজ খেলছে। এক হাতে ফোন, চোখ স্ক্রিনে, মুখে নিস্পৃহ অভিব্যক্তি। ডাঙায় ফেসে যাওয়া ইলিশের মতন জান নিয়ে লোকটি আবারও ফারাজকে বলল, আমারে বাঁচান, আমি কাউরে কিছু কমু না। ফারাজ হঠাৎ থেমে ফোনের স্ক্রিনে তাকালো, মুখে বিরক্তির ছাপ।
ধ্যাত নেওরা, তোর কথায় ঠেলাই জাস্ট মনোযোগটা নষ্ট হয়ে হেরে গেলাম। নিরীহ ছেলেটা ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে অক্কা পেয়েছে। পারলাম না রে, আমি ওকে বাঁচাতে পারলাম না। আইডিয়া আছে তোর? একটা গেম জিততে কত কষ্ট হয়, মনে তো চাচ্ছে তোরেও অক্কায় পাঠাই। জানিস কত কষ্টে এই পয়েন্ট জমিয়েছিলাম। ফারাজ হুট করে আছারের হাতের ফোনটা ভেঙে ফেলে। অভ্র আর রোজ সেখানে উপস্থিত হয়। রোজ ফারাজকে স্থির গলায় জিজ্ঞাসা করে, একে মারেননি কেন বস? ফারাজ একটু হেসে বলে, মরাকে আর কি মারবো। তারপর ছেলেটার দিকে তাকিয়ে কাঁধ ঝাঁকিয়ে বলে, যা ভাই, তোকে ছেড়ে দিলাম, আজকে আর মারতে ইচ্ছে করছে না। এই অভ্র, বড্ড ঘুম ধরেছে, এখন আর কিশোরগঞ্জ যাওয়ার এনার্জি নেই, তুই জলদি হোটেল বুক দে। অভ্র মাথা নেড়ে বলে, আচ্ছা ভাই। নিঃশব্দে একবার গোডাউনের দিকে তাকালো ফারাজ। এই ভাঙাচোরা ধোলা পড়া খোপড়িতে যে মৃত্যুর মহামারী জমা আছে তা কজন জানে। কেমিক্যালের অভাব নেই, আর আছে মানুষের শরীর থেকে বিচ্ছিন্ন করে রাখা অঙ্গ প্রত্যঙ্গ। শরীরের ভেতরে সবচেয়ে সংবেদনশীল দামি বস্তুগুলো, এই সমস্ত অঙ্গ কেমিক্যালের দিয়ে সংরক্ষণ করা হয়েছে। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে একরকম সতেজ রাখা হয়। হিসেব করলে কোটি কোটি টাকার মাল আছে এখানে, অথচ গোডাউনে এমন ভাবে সাজানো যেন এর চেয়ে অপ্রাসঙ্গিক অবহেলিত জায়গা আর দুনিয়ায় দুটো নেই। ঠিক এটাই মূল পরিকল্পনার কৌশল, চোখের সামনে রেখে আড়াল করে রাখা কারসাজি। কিন্তু বোকার দল কি জানে না, এখানে একবার আগুন লাগলেই সবকিছু ছাই হয়ে যাবে। এই গোডাউনের মালিক সোহান। পুরান ঢাকার গিঞ্জি আলী গলির মাঝে অবস্থিত এই কারখানাটি আন্তর্জাতিক অঙ্গ পাচার চক্রের একটি গোপন কেন্দ্রে পরিণত হয়েছে। বুড়িগঙ্গা নৌপথ ধরে এসব মাল চলে যায় বিদেশে। আর সেই দিন যে হামলা হয়েছিল ফারাজ আর অভ্রের ওপর, তা কুশীলব ওই সোহান। কিন্তু এত সহজে ফারাজ কাউকে ছেড়ে দেয় না। সে তার শত্রুকে তাৎক্ষণিক হত্যা করে না, সে ভালোবাসে ক্ষণে ক্ষণে মারে, ধৈর্যের সাথে শত্রুর সবকিছু কেড়ে নেয়, তারপর এক একটি শ্বাসরুদ্ধ করে পিষে ফেলে। সোহানের সেই দিন আজ থেকে শুরু হয়েছে। সে যেহেতু নিজেই নিউক্লিয়ার বোমার মুখোমুখি হতে এসেছে, তবে তো কিছু করার নেই। কিন্তু হাদারাম তো জানে না এই বোমা বিস্ফোরণ হলে সবচেয়ে আগে মৃত্যু তারই হবে। ফারাজের হাতে এখনো রক্তের ছোপ লেগে আছে। ফারাজ অভ্রের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, হাতে নোনতা কেচাপ লেগে আছে কুদ্দুসের বাপ, হাত কি তোমার নানা এসে ধুয়ে দেবে? ফারাজ চারিদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে কি করা উচিত। হঠাৎ তার চোখে পড়ে টেবিলের উপরে রাখা মদের বোতল। সে দৌড়ে গিয়ে দ্রুত সেই মদ ঢালে ফারাজের রক্তাক্ত হাত ধুয়ে দেয়। ফারাজ ধীর পায়ে উঠে দাঁড়ায়। গোডাউনের কোনায় পড়ে থাকা অসহায় লোকটির দিকে একবার তাকিয়ে দরজা ঠেলে বাইরে বেরিয়ে যায়। তারপর এক টান দিয়ে সিগারেট ধরায়। অভ্র বাইক থেকে গোডাউনে তালা মেরে দেয়। ভেতর থেকে ধ্বনিত হয় চাপা আর্তনাদ, হাহাকার। মানুষটার কান্না রোজের কানে আসতে সে বিরক্ত হয়। ফারাজকে বলে, বস দয়া করে কাজটা শেষ করুন, জলদি। তুমি ধবল রোগী, চুপ করো। আপনি নিজেও তো ফর্সা। চুপ কর আম্মা। রোজ চুপ করে যায়। ফারাজ ধীরে সিগারেট শেষে টান দিয়ে সেটি ছুঁড়ে ফেলে দেয় গোডাউনের এক পাশে। সেখানে আগেই কেরোসিন ঢেলে রাখা হয়েছিল। অন্ধকারে সেই আগুন প্রবল স্থানটায় সিগারেটের জ্বলন্ত ছাইটা ফুটেই একটা হালকা ঝাঁঝালো গন্ধ ভেসে আসে বাতাসে। পরক্ষণে সে লাইটারটা হাতে নিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকে। তারপর শীতল অভিপ্রায়ে আগুন জ্বালিয়ে লাইটারটিও ছুড়ে দেয় ঠিক সেই জায়গাতেই। ধোঁয়ায় জ্বলে ওঠা মুহূর্তের মধ্যে গোডাউনের ভেতরকার রক্তমাখা নরক জ্বলে ওঠে। দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। আর্তনাদ, রক্ত আর পোড়া চামড়ার গন্ধ মিলেমিশে তৈরি হয় বিভীষিকাময় দগ্ধ সত্য। ততক্ষণে ফারাজ আর অভ্র গাড়িতে উঠে বসে। আজকের কাজ শেষ। ফারাজ ব্যাক সিটে হেলে পড়ে, শরীরটা ক্লান্তিতে ভেঙে পড়ে। কাল সারাদিন ঘুমাবো, নিজেই নিজেকে বলে ওঠে ফারাজ। এই শরীর আর টেনে নিতে পারছে না, ঘুমালে সব ঠিক হয়ে যাবে। গাড়ির স্টিয়ারিং এ অভ্র, তার চোখ সামনে রাখ, তবে মনে অন্য কিছু চলছে। সে দ্বিধা ভরে জিজ্ঞাসা করে, ভাই, গোডাউনে এত কম লোক কেন ছিল? সব কই গিয়েছিল? ফারাজ তখন চোখ বন্ধ করে ক্লান্ত হেসে ওঠে। এই প্রশ্নটা যে আসবেই তা তো আমি জানতাম। শালারা সব কাজ ফেলে গিয়ে পুরান ঢাকার ওই অনুষ্ঠান দেখতে গিয়েছিল। কিন্তু ভাই, ওদের তো পাসপোর্ট নাই, গেলেও কি?
ফারাজ চোখ মেলে তাকিয়ে বলল, ওদের পাসকোড আমি দিয়েছি। মানে ওরা জানে এলাহি দিয়েছে, কিন্তু কোন এলাহি তা জানে না। ভাবছে রাজন কিংবা রোশন দিয়েছে। অভ্র মুখে সন্দেহ জাগে। তাহলে তো ভাই, ওরা যদি ফিরে এসে দেখে গোডাউনে আগুন লেগেছে, তখন বুঝে যাবে সব ফারাজ এলাহির কারসাজি। ফারাজ এবার আর হাসি চেপে রাখতে পারলো না। ফেরার উপায় নেই, ওরা আর ফিরে আসবে না। আমার লোকেরা ইতিমধ্যে ওদের উপরে পাঠিয়ে দিয়েছে। অভ্র তাকিয়ে বলে, ভাই, আপনার মাথার ভেতরে কি আসলে মস্তিষ্ক আছে, নাকি কোনো গ্রেনেড ঢোকানো? ফারাজ আবারও হেসে উঠে বলে, যা মনে হয়। তো বাচ্চারা, মোরাল অফ দ্য স্টোরি কি ছিল? অভ্র এবার খিলখিলিয়ে হেসে উত্তর দেয়, বসকে না জিজ্ঞাসা করে, না যাচাই করে ফুর্তি করতে গেলে যে পেছন মারা খেতে হয়, তাই ছিল। রাতে ঘুম ভাঙার পর আর ঘুম আসেনি চিত্রার। কেমন যেন অস্বস্তিকর একটা রাত ছিল। কেটে গিয়ে ভোর হয়েছে, তবুও যেন বিষাক্ত রাতের ছোঁয়া চারপাশে লেগে রয়েছে। সুলাইমান এলাহিকে চিত্রা বড্ড ভালোবাসে। সুলাইমান এলাহির মধ্যে বাবা বাবা গন্ধ পায় চিত্রা। কি সুন্দর করে আম্মাজান বলে ডাকেন, অন্তর জুড়িয়ে যায়। সকাল থেকে নদী বিছানায় পড়ে আছে, বিছানা থেকে উঠতে পারছে না। রাজন খেয়ে বেরোবে, ঘুম থেকে উঠেছে কেবল। নদী বিছানা থেকে উঠতে গিয়েছিল, তবে মোহনাকে নদীর পাশে বসে দেখে রাজনকে চিত্রা খাবার দিতে এসেছে। রাজন আর আজ নদীর কথা জিজ্ঞাসা করেনি। কেন নদী নিচে এলো না তা নিয়েও আজ রাগ করলো না। বারবার কল আসছে তার, ধরছে না। খাওয়ায় মনোযোগী সে, গপ গপ করে গিলছে। এক একটা নলা কি বিশাল, মনে হচ্ছে 1000 বছর ধরে না খেয়ে কোনো দানব বহুদিন পর আয়েশ করে খাচ্ছে। তবে এই লোক দেখতে মাশাআল্লাহ। পূর্বপুরুষের কেউ কি পাকিস্তানি ছিল নাকি? চিত্রা রান্নাঘরে যায়। মুহূর্তেই রাজনের আরেকটা কল আসে। আশেপাশে রাজন তাকায়, চিত্রা নেই। কলটা সে সুযোগে রিসিভ করলো রাজন। কি রে, কি হয়েছে? কি জ্বর আইছে? অগরে না কইছি ওর খেয়াল রাখছস নাই কেন? ওর জ্বর কেমনে আসে? অপেক্ষা কর, আমি আসতেছি। আর সরাইখানায় ডাক্তার পাঠাইতেছি। ফোন রেখে পাশে তাকাতেই দেখে চিত্রা দাঁড়িয়ে আছে। রাজন খানিকটা ঘাবড়ে যায়। চিত্রা হেসে জবাব দেয়, আর কিছু লাগবে ভাই? না, খাওয়া শেষ। রাজন উঠে যায়। চিত্রা জিজ্ঞাসা করে না, তার জিজ্ঞাসা করার দরকার নেই। রাজন হাত ধুয়ে মুছে সরাসরি বাইরে চলে যায়। তবে চিত্রা জানে সরাইখানায় যাচ্ছে রাজন। কার জ্বর এসেছে? কে এমন অসুস্থ যে খালি পেটে ঘরের বউকে রেখে একেবারে সরাইখানায় চলে গেল? বজ্রকে একবার রুমে গিয়ে খবরটা বলবে কি? যদি ফারাজকে জানিয়ে দেয়। চিত্রা কিছুক্ষণ রুমে গিয়ে পায়চারি করলো। আজকাল তার সন্দেহ কেমন তত্তর করে বেগ পাচ্ছে। সে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল, মনকে এত পীড়া দেওয়া তার পক্ষে সম্ভব নয়। যে করেই হোক সত্যি মিথ্যা যাচাই করে বিবেকের ফয়সালা করতে হবে। ভেতরে দ্বিধাদ্বন্দ্বের টানাপোড়েনে মরছে সে। ভাবা যায়? যা ভাবা তাই কাজ। ফারাজ নেই বাড়িতে, অভ্র নেই, আয়শা ঘুমাচ্ছে। এমনিতেই চিত্রাকে রুমে এসে কেউ বিরক্ত করে না, তাই সে নিখোঁজ হলেও কেউ টের পাবে না। চিত্রা ফোন নেবে কি নেবে না করতে করতে সঙ্গে নিয়ে নেয়। তারপর বোরখা পরে মুখ আড়াল করে সরাসরি চলে যায় সরাইখানায়। এটাকে মানুষ সরাইখানা বলে ডাকে কেন? নোংরা অশালীন জায়গা বললে কি লজ্জা লাগে? মোটেও সরাইখানা নয়, এগুলো নোংরা ব্যক্তিদের আস্তানা। সহজ ভাষায় বলতে গেলে পতিতালয় পল্লী বলা চলে। চিত্রা যখন পা রাখলো এই জীর্ণ বিভৎস ভবনের ভেতর, ঠিক তখনই একটা হিমেল স্রোত তার মেরুদণ্ড বেয়ে বয়ে গেল। চারপাশে হেঁটে বেড়াচ্ছে অব্যক্ত কষ্ট আর গোপন লালসা। সিঁড়িঘরের দেওয়ালে টাঙানো অর্ধনগ্ন মেয়েদের ছবি, কোথাও গাঢ় লিপস্টিকের ছাপ, কোথাও বা দেওয়ালে লেখা নোংরা বুলি। এই ভবনটা দোতলা। নিচতলায় বিশৃঙ্খলায় মেলা বসেছে। রংচঙে জামা কাপড় পরা মেয়ে আর তাদের চারপাশে লালসাপূর্ণ চোখে ঘোরাঘুরি করছে দলে দলে পুরুষ। কিছু ঘরের দরজা বন্ধ, ভেতর থেকে চাপা শ্বাস প্রশ্বাস শোনা যায়। আবার কোথাও কোথাও মেয়েরা দাঁড়িয়ে চাটকদার হাসি ঠোঁটে রেখে পুরুষদের দৃষ্টি আকর্ষণের আশায়। এদের ভিড়ে চিত্রা যেন একটা ভুল মানুষ। মাথায় কালো বোরখা, মুখে নেকাব। সবাই তাকিয়ে আছে তার দিকে। কেমন অদ্ভুত সে চাহনি। তারা অবাক হয়ে দেখছে নাকি হাসছে কে জানে। কারো আবার মনে হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস। চিত্রা জানে না রাজন কোন রুমে। সে শুধু জানে এই ভবনের সামনেই সেদিন তাকে দেখেছিল। এবার সে আরেকটু এগিয়ে যাবে। ঠিক তখনই হঠাৎ পেছন থেকে কেউ একজোড়া হাত রাখে তার কাঁধে। ভয়ার্ত চোখে ঘুরে তাকায় চিত্রা। তার সামনে দাঁড়িয়ে আছে একজন মধ্যবয়স্ক নারী। চেহারায় অদ্ভুত দৃঢ়তা, সাজগোজও অদ্ভুত। কপালে বড়সড় লাল টিপ, চোখের নিচে মোটা করে টানা কাজল, ঠোঁটে রক্তলাল লিপস্টিকের
বোরখা পইরা পালানোর চেষ্টা করতেছস? কত বড় সাহস! মহিলার কণ্ঠ কাঁঠালের ছিবড়ার মতন খসখসে। চিত্রা সেই কথার মানে বুঝতে পারল না, তবে এইটুকু বুঝতে দেরি হলো না, এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আপনি ভুল বুঝছেন, আমি এখানকার কেউ নয়, একজনকে খুঁজতে এসেছিলাম। মুখ পুরেই নাটক মারাও বলে চিত্রাকে টেনে হিঁচড়ে মহিলার সকলের সামনে দিয়ে নিয়ে যায়। জলদি আরো কিছু মেয়ে দৌড়ে আসে, তারাও চিত্রার সঙ্গে জোর জবরদস্তি করে। টেনে হিঁচড়ে সকলে চিত্রার হিজাব খুলে ফেলে। মুখের নিকাবটা কোথায় টেনে ফেলেছে খবর নেই। চিত্রা বারবার আর্তনাদ করছে, বলছে সে তার ভাসুরের কাছে এসেছে, এখানকার কেউ নয় সে। মহিলা প্রথমে তাকে ছেড়ে দিত, কিন্তু ওই সুন্দর চেহারা দেখে তার দৃষ্টির লোভাতুর হয়। এই মেয়ে আগুনের মতন সুন্দর, কাঁচমুক্তার মতন চকচকে, একে ব্যবসায় লাগানোর লাগে খরিদ্দারের অভাব পড়বে না। মহিলা হুকুম দিতেই মেয়েগুলো চিত্রাকে হেঁচড়ে রুমে নিয়ে যায়। একে তৈরি করতে বলেছে। ছাড়ুন, আমি কিছু করিনি। কণ্ঠরোধ হয়ে আসে, কান্নায় তার বুক কেঁপে ওঠে, গলা শুকিয়ে খটখটে। চোখের সামনে ভেসে ওঠে ফরাজের ছায়ামূর্তি। চিত্রা হাত জোর করে মিনতি করতে করতে একটা মেয়ে এগিয়ে আসে, গালে একটা চর বসাতেই চিত্রার ফর্সা চামড়া মুহূর্তেই রক্ত জবানে রক্তিম হয়ে উঠল। আঘাত এতটাই তীক্ষ্ণ ছিল যে দাঁতের সঙ্গে লেগে ঠোঁটের চামড়া কেটে যায় চিত্রের, বেশ ভালো পরিমাণে। তবে সেই দিকে কারোর খেয়াল নেই। পাশ থেকে আরেকটা মেয়ে বলে ওঠে, আরে শালি, মুখের আঘাত করিস কেন? ম্যাডাম শুনলে রাগ করবো। এই মেয়ের কাছে কাস্টমার আসলে তো ঠোঁট কাটা দেখাই চলে যাব। মেয়েটি জবাব দেয় না, কেবল বলে, ওরে তুল, তৈরি করতে হইব। বেশ সময় লাগে। ধকল শেষে মেয়েগুলো রুম থেকে বেরিয়ে আসে। তারা চিত্রাকে তৈরি করে এসেছে, তবে এত ধস্তাধস্তি তাদের আগে কখনো করতে হয়নি। চিত্রার গালে, ঠোঁটে, শরীরে আঘাতের চিহ্ন, মেয়েদের নখের আঁচড় লেগেছে, তার উপর বেশ মেরেওছে তাকে। রুমের এক কোণে ভয়ে কুঁকড়ে আছে চিত্রা। তার ফোনটা ওই মেয়েরা নিয়ে গেছে। চিত্রার চোখের সামনে মরণ ছাড়া কিছুই দেখছে না। কেন সে এখানে আসতে গেল? ফারাজকে কি আর কখনো দেখা হবে না? শরীর তপ্ত হচ্ছে, গা কাঁপিয়ে জ্বর আসছে। চিত্রা এই তো এখনই মাটিতে লুটিয়ে পড়বে হয়তো। ঠিক সেই মুহূর্তে রুমের দরজা খুলে যায়। ভেতরটা ধক করে ওঠে চিত্রার। ভয়ে সে জট করে পিলারের আড়ালে লুকিয়ে পড়ে। কানে আসে ভারী জুতার শব্দ। ওরা নিশ্চয়ই কোনো খদ্দের পাঠিয়েছে, কোনো পুরুষ। চিত্রা নিঃশ্বাস আটকে রাখে, নিজের অস্তিত্বটুকু করার মরিয়া চেষ্টায় কুঁকড়ে ওঠে, রুহ আটকে ওঠে, শরীরের আতঙ্ক স্রোতের মতন ছড়িয়ে পড়ে। জুতার শব্দটা ধীরে ধীরে এগিয়ে আসে। চিত্রা চোখ বন্ধ করে রাখে, দেখতে চায়, শুনতে চায়। হঠাৎ সেই শব্দ থেমে যায়। তার শরীরটা এক ঝটকায় স্তব্ধ হয়ে পড়ে। লোকটা চলে গেছে নাকি সামনে দাঁড়িয়ে আছে? সে ধীরে ধীরে চোখ মেলে তাকাতেই রক্তহীন হয়ে আসে। লোকটা একেবারে সামনে দাঁড়িয়ে। চিত্রা দেওয়াল ভেদ করে পালাতে চায়। শরীরের প্রতিটি রন্ধ্রে ভয় জমে উঠেছে তার। মাথায় হঠাৎ চক্কর দিয়ে ওঠে। সে একবার দম নিয়ে করুণ দৃষ্টিতে লোকটার দিকে তাকানোর চেষ্টা করে, তারপর হুট করে চারিদিক ঘোলাটে হয়ে আসে। মুখ খুলে কিছু বলতে চায়, কিন্তু অদৃশ্য এক চাপ তার কণ্ঠনালী চেপে ধরে। চোখ দুটো বুজে আসে, নিথর হয়ে পড়েছে তার শরীর। হয়তো এটাই শেষ চোখ বন্ধ করা। হয়তো কেউ বুঝবে না তার এই অবস্থা, কেউ দয়া দেখাবে না, ঝাঁপিয়ে পড়বে তার উপর পৈশাচিক ভোগের জন্য। করে খোদাকে বলতে ইচ্ছে করছে, খোদা তুমি আমার অর্ধাঙ্গের হৃদয় ছুঁয়ে তাকে জানিয়ে দিও তার অর্ধাঙ্গিনী তাকে বড্ড ভালোবাসে। আমার খাটিয়ে বহন করার সময় তার হৃদয়ে পাথর গেড়ে দিও স্ত্রীর লাশ বহনের সক্ষমতা। তাকে বলে দিও এই চিত্রে তাকে শেষ বেলায় এক নজর দেখার জন্য তৃষিত মরুভূমির তৃষ্ণার্ত মৃত্যুর পথযাত্রীর ন্যায় কাতরিয়েছে। তুমি বলে দিও, জানিয়ে দিও তাকে তার বিবিজানের বিদায়ের বেলার গল্প। চিত্রা আর ভাবতে পারল না, দম বন্ধ হয়ে আসে। ঘোলাটে চোখে পুরুষ সদৃশ্য এক ছায়ামূর্তি দুলতে দুলতে ভেসে ওঠে। মাথা ঝাঁকুনি দিয়ে ওঠে, আবার শরীরটা অবশ হয়ে আসে। তারপর চারপাশ অন্ধকারে ডুবে যায়। বুঝে যায় তার হাজারো স্বপ্ন দেখা নিষ্পাপ চোখ জোড়া। ক্লান্ত নির্মম অত্যাচারে বিদ্ধ কাঁপতে থাকা ছোট দেহটা থেমে যায়, এক চিলতে অন্ধকারে হারিয়ে যাওয়ার আশায়।